অর্জুন, তুমি কত সুন্দর। তোমাকে প্রথম দেখি আমি মরেছি অর্জুন। তোমার একটুখানি পরশকে আমার সর্বদা শিউরে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি অর্জুন। আমি তোমাকে কাছে পেতে চাই। তাই তো বারবার তোমাকে নিয়ে আমার বলতে ইচ্ছে করে কিছু কিছু কথা আর কিছু পরিচয়। মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা। কিছু কিছু কথা আর কিছু পরিচয়। মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়া দেখি। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়া দেখি। ভরে যায় খুশিতে তখনই হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়। মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়। চুপি দোলা দিয়ে যায়। দোলা দিয়ে যায়। দোলা দিয়ে যায়। আরে আরে ডাক লেগে যাবে যে। আরে লোকে দেখলে বলবে কি? গোপাল্লা, আরে দেখি 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 দেখি। আরে বার করো বার করো। তখন বন্ধ হবে। কে মরে যাবে? তাকে লুকিয়ে রেখেছো। গোপাল আমি কাকে লুকিয়ে রেখেছি? কালকে কি আর কি করছি বলো তো? বলো বলো এই ছবিটা কার? বলবো না, দাও না। আমি কিন্তু জানি এই ছবিটা অর্জুনের। তুমি অর্জুনকে নিয়ে না মানে ভালোবেসে ফেলেছো। সর্বনাশ হয়ে গেছে। তুমি সব কিছু ধরে ফেলেছো গোপাল্লা। তো না আমি পার হচ্ছে গোপাল্লা। হ্যাঁ লক্ষ্মী দাদা আমার। শোনো না, এই ব্যাপারটা না তুমি আমার কাউকে বলো না, প্লিজ বলবে। বলো না, বলবে না। বলবো না বলবো না বলবো না। কিন্তু আমাকে তো বিশ্বাস এই গোপাল, এই তো বললে তুমি বলবে না। ওদিন যা গরম গরম পড়েছে পেটে গ্যাস হয়ে গেছে। জ্বরের ঘরে ভুল বকতে গিয়ে তোমার ব্যাপারটা যদি আমার মুখ থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে এখন কি হবে গোপাল? 10 টাকা দিন। 10 টাকা দিয়ে কি হবে? তাহলে একবারে আমি সব পথকে নিয়ে গিয়ে তারপরে পেটটা একবারে ঠান্ডা। তারপর তোমার ব্যাপারটা আর মুখ থেকে বেরোবে না। আচ্ছা বাবা না, আমার হাতে 10 টাকা ছিল, আমি খুচরো দিয়ে এনেছিলাম। এই নাও, কিন্তু কাউকে বলবে না। তাহলে এটা ভুল পাবে না। এটা আমি কিন্তু ধার নিলাম। পরে কিন্তু আমি ফেরত দিয়ে দেবো। আরে ওই টাকা তোমাকে ফেরত দিতেই হবে না। শোনো, তুমি যেন আমাদের ব্যাপারটা কাউকে বলে দিও না, বলবে না কিন্তু। আরে বাবা বলবো না বলবো না বলবো না। আসি টাটা বাবা। বাঁচা গেল। এই অর্জুন, তুমি যদি আমার বিপদ দেখে না মুচকে মুচকে হাসো না, তুমি একবার সামনে এসো না, দেখাবো আমি তোমাকে মজা। কি মজা দেখাবেন সাধনা দেবী? তুমি কি ব্যাপার হঠাৎ আপনি থেকে একেবারে তুমি? অর্জুন, বোধহয় আপনি ভুল করছেন সাধনা দেবী। ভুল করেই তো আমি নির্বল হতে চাই, প্রেমে পড়ে প্রলাপ করছো তুমি। কিন্তু বিলাপের কোনো কারণ তো আমি দেখছি না। আমি আমার ভালোবাসার গানটি তোমাকেই গান করতে চাই। সাধনা তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য না, তুমি যে চাঁদের আলো। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি
চাই আরো যাবো তুমি তবু কেন চাই আরো ভালোবাসি তোমাকে তবু যে সাধবে না তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি। কেটে দিন সিটটা কেটে দিন এখানে মিস গুপ্তা। তুমি? হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম কারণ আমার ম্যানেজার ওই রবি ব্যানার্জি কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে। কেন আসছে বলা নেই, কওয়া নেই। অফিস থেকে যখন তখন কেন তিনি আমাদের বাড়িতে এখানে আসবেন? তুমি তাকে বলে দিও। কি বলবো বলুন? বলবে অর্পিত গুপ্তা বলেছে উইদাউট নোটিশে উনি যেন ফার্দার কোনোদিন এখানে না আসে। কথাটা মনে রেখো। ইয়েস মাই। সাধনা দেবী খুব রেগে গেছেন, তাই না? বলুন অর্জুন বাবু। জানি না, আমি কিন্তু আপনার সব খবর জানি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। কি করে থাকবে? সিটে যে বসে আছে মিস সাধনা গুপ্তা। আপনি কি গুপ্ত প্রেস এক পত্রিকা যে তিথি নক্ষত্র জোয়ার ভাটা সব আপনার একেবারে মুখস্থ? আমার মুখে কি আছে আমি জানি না, তবে আপনার চোখে আছে অফুরন্ত নেশা। নেশা? এই বুকে আছে অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, আমার সর্বাঙ্গে জড়িয়ে আছে তোমাকে আপন করে কাছে পাওয়ার স্বপ্ন মধুর আশা। গুপ্ত এন্ড কোম্পানির 6 মাসের অফিসার প্রেমের অফিস ভালোভাবেই চালাচ্ছে। বাজে কথা বলবেন না মিস্টার রবি ব্যানার্জি। কি বললে তোমাকে? থামুন না ম্যানেজার বাবু। মিস পল্লবী, ভাবদার একটা কথাও না বলে ইমিডিয়েট তুমি অফিসের ভিতরে চলে যাও। যাও। আমি থাকলে কি খুব ক্ষতি হতো? অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাই ওর কাজ। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছে। মিস্টার অর্জুন বাচ্চা, আপনি চার্জ করছেন মিস্টার রবি ব্যানার্জি। আপনি কাবু করতে চাইছেন মিস্টার গুপ্তকে। ঘরে ঘরে আপনার বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও অফিসে এসে মিস পল্লবীর সাথে প্রেম করতে আপনার লজ্জা করে না? কাবু করতে চাইছেন আপনি মিস্টার গুপ্তকে। আপনি পুলিশ অফিসারের ছেলে বলে পুলিশ মনে করে আমার সাথে পাঙ্গা লড়তে হাত বাড়িয়েছেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন আমি ধন্য, আমি ধন্যে, আমি কত সম্মুখে যাওয়া পেয়ে যাই চললে, আমি একটু বাঙালি ছন্দ, আমি আপনার কাছে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি মেধাই গানে চেঙ্গেই, আমি আপনার আলোচনা করি না কাউরে কর্নেশ। মনে রাখবেন আমার নাম সব্যসাচী, আর সব্যসাচীর কিন্তু দুটো হাত সমান চলে, আর সব দিকেই চোখ। সব্যসাচীর সব দিকেই চোখ। তোমার সব দিকেই চোখ নয়, তোমার সবের দিকেই চোখ। তুমি জানো না তোমার চোখ দুটো যখন আমি তুমি তুমি কি জানো? প্যারাডাইস হোটেলে এক অসাধারণ তন্বী সুন্দরী যুবতী আত্মহত্যা। কাশ্মীর সীমান্তে ব্যান্ডেলে খাবার দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকেন এবং হেরোইন। দোকানদার পলাতক। স্যার আমি একটা কথা বলছিলাম। ঝিলাম নদীতে নৌকোডুবি, আর পরে পৃষ্ঠায় ভৈরব অপেরার
যাত্রার বিজ্ঞাপন। বৌমা, তোমার পায়ে নমস্কার। আর এই কথায় খেলার খেলা আমি বলছিলাম 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেকখানি এগিয়ে গেছে। দায়িত্বটা তুমি দিয়ে দাও মিস্টার রবি। তুমি হচ্ছ আমার রাইট হ্যান্ড ভাই ভাই, যে কথা আমি জীবনে কখনো কোনোদিন ভাবিনি। আসলে তুমি যে আমার কর্মচারী সে কথাটাও আমি ভাবি না। আসলে তুমি হচ্ছ আমার ছেড়ে সেই জন্যই তো অর্জুনের উপর আমি কেন কথায় কথায় আপনি বলেন না আমি আপনার ছেলের মতো চলি মেষরাশির জাতক রবি ব্যানার্জি তোমার কি কষ্ট জানি না কোথায় লুকিয়ে হচ্ছে বড় শয়তানি মনে আজকে মঙ্গলবার। মঙ্গলবার হ্যাঁ স্যার, আজকে নর্থ বেঙ্গলে আমাদের এক ট্রাক বেবি ফুড পাঠানোর কথা। আপনি এই চালানগুলো একটু সই করে দিন। দাও। হ্যাঁ, তোমাকে একটা কাজ করতে হবে অর্জুন। বলুন স্যার, ঠিক আছে। গপ্তান কোম্পানির ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জির উপর তোমাকে একটু নজর রাখতে হবে। কেন স্যার? মিস্টার ব্যানার্জি তো আপনাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে। হ্যাঁ, ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু আমিও তাকে বিশ্বাস করি, কিন্তু সেটা হচ্ছে মুখে, আর মনে মনে বিশ্বাস করি তোমাকে। কারণ তুমি আমার ছেলের ছেলের মতো, ভাইয়ের মতো, বাবার মতো, এই কথাগুলো আপনি আমাকে বলবেন না স্যার। ওই মতো শব্দটায় আমার ভীষণ ঘৃণা জন্মে আছে। আমি হ্যাঁ, আপনি আমার মালিক আর আমি আপনার কর্মচারী। মাঝখানে ওই ছেলের মতো, বাবার মতো, ভাইয়ের মতো, দাদার মতো এই শব্দগুলো থাকবে না। কারণ আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকে দুধ খাওয়া দুর্ভিক্ষের যিশু। আমি একটা অনাথ স্ত্রী এই রাস্তাল তোকে আমি চাকরি দিয়েছিলাম অর্জুন। আমি এসে গেছি কি ব্যাপার সঞ্জয় বাবু, আপনি একেবারে সাদা পোশাক। এই সাদা পোশাকে আসতে হলো কারণ আমাদের বড় বাবুর দৃষ্টি তো আপনি জানেন। হ্যাঁ জানি, আপনাদের বড় বাবুকে আমি জানি, কিন্তু সে আমাকে চেনে না। আচ্ছা বলি অনুরোধ বাবু, কত টাকা আমাকে পাঠিয়েছেন? শুধু টাকা চাইলে স্যার। তারপর কি? টাকার আগে চেয়েছে মিস পল্লবীকে। পাবে তারপর কি? পবিত্র নির্মলকে ডাকুন। আরে বাবা, আপনি না কেমন হয়েছে তোমরা? তোমাদের তো আমি একেবারে চিনতে পারছি না। হনুমান যখন ব্রাহ্মণ সেজে রাবণের মৃত্যুবান চুরি করেছিল, তখন কেউ চিনতে পেরেছিল স্যার। তোমরা যে যার কাজেই চলে যাও। আজকে সবাই আমি কি বক্তব্য রাখবো তার একটা খসড়া আমি তৈরি করিনি। কেমন? আমি চললাম। এই নাও পবিত্র। কালকের সবাই আমি বলবো বন্ধুগণ, আমরা গরিব, কথা সত্য, তাই বলে কারো দানে কারো অনুদানে আমরা বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়ে। কিন্তু কেন আপনারা খেতে পাচ্ছেন না? কেন আপনাদের ঘরে অভাবের তাণ্ডব নর্তন? কোন অভিশাপে আপনাদের ঘরের কচি ছেলের দল লেখাপড়া বন্ধ করে ওই ভাবিদের বাড়িতে গোলামি করবে? কোন
চিকিৎসালয় রৌদ্র তাপে পুড়িয়ে যাবে। মাথার পায়ের পায়ে জলে ভিজে যে কৃষকের দল আমাদের করেছিল মাঠের পর মাঠ, যাদের অক্লান্ত মেহনতে উসর জমি হয়ে উঠেছিল উত্তর, এসে উঠেছিল সোনার পরম ধান, তারা উপোস করছে। এখন চিনি আরেকদিন সিন্ধুর অভাবে কিষানের কোলে শুকিয়ে পড়ছে তার নারী ছেঁড়া দল। বন্ধুগণ, কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা। বিচ্ছিন্নতাবাদ ঘটনা, ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবের পঞ্চকের আক্রমণ এবং অসমে ঘোর আন্দোলন, এই সমস্ত আন্দোলনকে চলে যায় দেশের রাজনীতি বেরিয়ে যাবে এবং আমাদের সাথে সঙ্গে করার জন্য রূপতন কোম্পানির বেলে খুলতে অবশ্যই চাই। বন্ধুগণ, এই কোম্পানিটা আমার, আপনারা অবশ্যই কিনবেন। নমস্কার। You should pull the fucking trigger. Pull the trigger. Ain't nobody gonna do for you. কোনো কিছু ভাবতে ইচ্ছে করছে না, কোনো চিন্তা করতে ইচ্ছে করছে না। সঞ্জয়টা টাকা নিয়ে আসা পর্যন্ত আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু সঞ্জয় এখনো আসছে না কেন? সঞ্জয় আমি এসে গেছি কোন রকমের গাড়ি চালিয়ে ওই পৈতৃক প্রাণ নিয়ে কোন রকমের পালিয়ে এসেছি। এমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। লোক টোক চাপা দিয়েছো নাকি? আমি কোন রকম পালিয়ে এসেছি। একজন ভয়ঙ্কর যুবক পঞ্চায়েত থেকে সরিয়ে না নিলে পঞ্চায়েতটা শেষ হয়ে যেত স্যার। কথা বাদ দিয়ে বলো, সেবাব্রত গুপ্ত কত টাকা দিয়েছে? সারা সুরের বাচ্চা সেবাব্রত গুপ্ত আমার হাতে টাকা পাইনি স্যার। আরে কার হাতে টাকা দিয়েছে সুরের বাচ্চা? তোমাকে বিশ্বাস করিনি, মামলাবাজি পেয়েছে। চাইটা করে আমি এক লরি প্রচার করে দিলাম, আর টাকার বেলা সালা টেলিফোনটা অকাল থেকে বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কোন সারা সরকারি কর্মচারী ঠিক কাজ করে না। তুমি ঠিক বলেছো সঞ্জয়, এই জন্যই এই দেশটা জাহান্নামে যাচ্ছে। চলে গেছে চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? আমরা যে এখন ছদ্মে বসে আছি বহুরূপী ছদ্মবেশ। আপনারাও যেমন বহুরূপী, আমরাও তেমনি বহুরূপী। আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার। আর নির্মল বাবা দারুণ সেজেছো তোমরা, একেবারেই চেনা যাচ্ছে। সেটা তো আপনাদেরও যায় না স্যার। পুলিশের পোশাক পরে যা আপনার চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলেই দেশটা জাহান্নামে যাচ্ছে। আই শালা পবিত্র, তুই কি লাইনটা চেঞ্জ করেছিস নাকি বলতো? মাঝে মাঝে উল্টা পাল্টা কথা শুনছিস। ঠিকই শুনেছিস। আই পবিত্র, আমিও সিস্টেম চেক করার কথা ভাবছি। আই পবিত্র, শুধু অজু বাবুর নামটা শুনেই চমকে উঠলেন। সে কি দারুণ দৃশ্য। দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা ছেলে আর তার বাবাকে বাঁচালো। তা যদি আপনারা নিজের চোখে দেখেন। এই নিন আপনাদের টাকা, আমি চললাম। আমার ভাগের টাকা না, আমার প্রথম ভাগ শেষ, এবার অন্য পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা কি আপনারা বুঝবেন না স্যার। পবিত্র পাপের লাইন থেকে পাওয়া তুলে নিয়েছে। করবে সেবাব্রত গুপ্তকে তো চেনে না স্যার। চলিস আমার ভাগের টাকা দেখে না। আমি আমার ভাগের টাকা অনেক আগে বুঝে নিয়েছি স্যার। আপনারা তো ঠিক ঠিক ভাগ করতেন না স্যার। যেটা করতেন সেটা হলো বাদরের পিঠে ভাগ। এটা হলো নবনীতি সুধার গল্প। সমাজ বিরোধী গুলো আজকাল কালচার হয়ে গেছে। সঞ্জয়,
এই 88 ভর্তি টাকাটা নিয়ে যাও। শিবানী বাহিনীর লাশের পাশে রেখে ঢাকা দিয়ে দেবে। শিবানী লাহিনী বিতদার বসে ব্যাগ ভর্তি 50,000 টাকা। অথচ শিবানী লাহিনী মাত্র 5 টাকার জন্য আত্মহত্যা করেছে। রিপোর্টের প্রকাশ, এটা আত্মবিশ্বাস সমাজতান্ত্রিক আত্মহত্যা। সঞ্জয় মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। এই হাটটা তুমি মালখানে জমা কি হলো? এত দেখার কি আছে? ওটা একটা ছিনতাই করা হার, কারো দেওয়া উপহার নয়। উপহারটা আর স্যার নিতে দিলেন কই? কি বললেন? কি বললাম তখন বুঝবেন। তখন আপনার এই পুলিশের চাকরিটা থাকবে না। কর্তব্যের গেট পেরিয়ে যে এখনো আপনার সামনে উপস্থিত হয়নি, তাকে আপনি গেট আউট বলছেন স্যার। আমি অর্জুন। তোমার করে ঘুমিয়ে থাকা এই বাচ্চাটাকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, তবে কর্ণপুত্র বেশকেতু হলেও হতে পারে স্যার। তোমার সাহস তো কম নয়। আপনি জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিলেন বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। তোমার কি অপূর্ব তোমার শাস্ত্রজ্ঞান! শুধু শাস্ত্রজ্ঞান নয় স্যার, শুধু শাস্ত্রজ্ঞান নয়, আমি এক জানত ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। আমার ভূটা গোল নয়, পুরো রুটির মতো পাতলা। তাই তো আমি মাঝে মাঝে চিৎকার করে বলি, কবি সুকান্ত তুমি যথার্থই লিখেছ। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত বলেছ, রবীন্দ্রনাথ পড়নি রবীন্দ্রনাথ। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দারোগা বাবু, কবিতার এই লাইনগুলো না আমার বাবা আমাকে বেশ কয়েকবার শুনিয়েছেন জানেন। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আরতি ভট্টাচার্য। তোমার বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না, আমার বাবা নেই। ছোটবেলায় যখন আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম, বলো না মা আমার বাবার নাম কি, তখন আমার মা কাঁদতে কাঁদতে বলতো তোর বাবার নাম ভগবান। তখন আমি ছুটতে দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, বলো না দাদু আমার বাবার নাম কি। তখন আমার দাদু বলতো তোর বাবার নাম ভগবান। তখন আমি আমার হাতের সামনে যা কিছু পেতাম তারা পাটি গাছ তুলে চিৎকার করে বলতাম, চলো বাবার নাম ভগবান। তার মাকে কেন সারা জীবন এমন করে কাটতে হয়? কেন কেন কেন? তুই? আমি তো ভাবতেই পারছি না। তাহলে পুলিশের গাফিলতিতে পুলিশ অফিসারের নাতির অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? ও মাই গড, অ্যাক্সিডেন্ট! গাড়ির নাম্বার কত? অ্যাক্সিডেন্টের জন্য গাড়ির নাম্বারটা আমি বলতে পারছি না, কিন্তু ওই ভদ্রলোক আমাদেরকে বাঁচিয়ে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। আপনাদের কথা মতো আমি আপনাদের সঠিক ঠিকানায় পৌঁছে দিয়েছি। এবার আমি চলে বৌদি। কি বললে? শুধু ইংরেজি নয় রে বউ, আমার প্রথম জীবনের প্রথম ভাগটাই যে পড়া হয়নি। যাবার সময় তোমার চিকিৎসা খরচের টাকাগুলো তুমি নিয়ে যেও ভাই। তোমার মতো যদি একটা ছেলে থাকতো, সে যে আমার দেওয়ার মতো, তাকে তো আমি ভাই বলেই ডাকতাম। তুমি না কতবার বলেছি ওই ভাইয়ের মতো কথাটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। এই নাও যুবক, তুমি 500 টাকা। দারোগা বাবু, আপনার নাতি আমাকে আঙ্কেল বলেছে, উনি আমাকে ভাই বলেছেন, আর আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত কবিতার সেই লাইনগুলো। তাই তো জীবনের লাইনগুলো আজ আমার কেমন বেল লাইন হয়ে যাচ্ছে। দারোগা বাবু, আপনি ওই টাকাগুলো রেখে দিন। টাকা নেবে না? কি করে নেব? টাকা হয়ে ভাইয়ের চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি কখনো হাত পেতে নিতে পারি? তাহলে তুমি একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিস চোখে দেখা যায় না, যে জিনিস বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনায় তুমি
তুমি সেই জিনিসটা নিয়ে যাও। দারোগা বাবু, এসো অর্জুন, তুমি আমার বুকে এসো। তোমাকে দেখার পর থেকে আমার শুধু একটুখানি স্পর্শ করার লোভে আমার এই বুকটার মাঝখানে যেন সমস্তের মতো উত্তাল করছে। এসো এসো অর্জুন, তুমি আমার বুকে এসো, নিয়ে যাও এই অত্যন্ত হৃদয় ব্যথা ভরা, ব্যথা ভরা। শুনতে পাচ্ছ না? যাও বাবা, কোনো সারা শব্দই নেই। বাড়ি থেকে উঠে নাকি? বাড়ি থেকে আসি। কি দরকার? কাকে চান আপনি? না, মানে এটা কি অর্জুন মহাশয়ের বাড়ি? আগে হ্যাঁ, আপনি আমার নাম সাধনা সাধনা গুপ্ত, আর বাবার নাম সেবাব্রত গুপ্ত। এই বাড়িতে আমি কখনো কোনোদিন আসিনি। তুমি আমাকে চিনতে কি করে? আপনি না এলেও আপনার ছবি অনেক আগে এসে পৌঁছে গেছে, তাই আপনার ছবির সাথে আপনাকে দেখে আমি ঠিকই চিনতে পেরেছি। ও, আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি জয়। আরে বাবা, আরে এই যে দেখছি আমার থেকে উপরে যায়। আমি না হয় আপনার ছবি দেখে আপনাকে চিনতে পারলাম, কিন্তু আপনি বলুন তো আপনি আমাকে চিনলেন কি করে? আমি তোমার দাদা নাকি তোমার কথা অনেক শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, অর্জুন তোমাকে বস্তি থেকে তুলে এনে আশ্রয় দিয়েছে। আপনি না 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 না, আর তো আপনি নয়, এবার থেকে তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলেই ডাকি। এই না 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 জয়, ভালো হবে না বলে দিচ্ছি। খবরদার তুমি আমাকে বৌদি বলে ডাকবে না। বলবো বৌদি, তবে রে, भाभी तेरा देवर दीवाना, ये भाभी तेरा देवर दीवाना, हाय राम तुझे काहे जमाना, ये भाभी तेरा देवर दीवाना, ये भाभी तेरा देवर दीवाना, हाय राम तुझे काहे जमाना। ইচ্ছা চুরিয়ে গেল। যেমন ঠকিয়েছি বৌদি। বৌদি মানে? বুঝতে পারছো না দাদু? তুমি আমার কাছে এসো, তোমার কানে কানে বলছি। অনেক দাঁড়াও রাধারানী, শ্যাম ছোড়াকে ডাকিয়ে আনি। কেমন জব্দ? সব কিন্তু আমি বলে দিয়েছি দাদুকে। দাঁড়াও দিদি ভাই দাঁড়াও, অর্জুনের দেখানো ছবির সঙ্গে তোমার মুখটা একটু মিলিয়ে দেখি। আহা, যেন লক্ষ্মী প্রতিমা। জয়, তোর মাকে কথাটা বলি কি করে বলতো? আমি কিন্তু ওসব কিছু জানি না। তোমাকে দাদার আর এই সাধনা দিয়ে বিয়ের কথাটা মায়ের কাছে বলতেই হবে। কি শুনি? রে ছুরি, তোর কি বিরহ সহ্য হচ্ছে না? দাদু, আমি কিন্তু সত্যি সত্যি এবার কিন্তু চলে যাই। কি বৌদি, দাদার সাথে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাবো যাবো যাবো। তাহলে আমিও যাই। দাদাকে বলবো, দাদা তোর আর যাওয়ার দরকার নেই, বৌদি এসেছিল চলে গেছে। এবার কি হবে? এসো। ভগবান, ওদের প্রাণ ধরে হাসতে দাও, কিন্তু কিন্তু আমার বড় ভয় হয় আমাদের এই ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো? কে বলেছে দাদু দীর্ঘস্থায়ী হবে না? আমি চাঁদকে বলে দেব, চাঁদকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ,
চাঁদকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, অন্য পরে যেও না ভালোবাসার চাঁদ। ও হো হো, ও হো হো, চাঁদকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, অন্য পরে যেও না ভালোবাসার চাঁদ। চলো বন্ধু, আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। কেন দাদু? সেখানে সে কোথায় এখানে বলা যাবে না, আর তোমার ভালোবাসা রাজপুত্রকে বলা যাবে না। আমরা দুই বুড়ো বসে আলোচনাই করব। কি বললে আমি বুড়ো? আরে হয়ে জানা রে ভাই, কিছুক্ষণের জন্য বুড়ো হয়ে গেলে ওই দুই বুড়োতে ব্যাপারটা বেশ জমবে ভালো। এখন তো তোমরা হাসবে, এখন তোমরা যে করে হোক আমার দুজনকে তাড়িয়ে দিতে পারলেই বাস। তুমি না কি বললে? ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো। তোমার গোবর্ধনের সম্বন্ধী এখন কলা বউয়ের সাথে ভালোবাসার কথা বলবে। 4 দিন অফিস চাইনি বলে তুমি সোজা আমাদের বাড়িতে চলে এলে সাধনা। এসে আমি বুঝলাম আমি ভীষণ ভুল করে ফেলেছি। সাধনা শোনো, জানি তুমি কি বলবে, কিভাবে তুমি কৈফিয়ত দেবে সেটা কিন্তু আমি ভালোভাবেই জেনে নিয়েছি। তুমি কি জানো, একবার মেয়ে একজনকে ভালোবেসে ফেললি কতখানি নিজেকে হারিয়ে ফেলি। আরে বাবা তোমার কি হারিয়েছে বলো না, আমি খুঁজে দিচ্ছি। একদম আমাকে তুমি লজ্জা করে না, লজ্জা করে না আমার সাথে এসব কথা বলতে। সাধনা, কেন তুমি আমাকে বলতে পারোনি যে তুমি 4 দিন অফিস যাওনি? বলো কেন তুমি বলতে পারোনি, বলো। আমি যদি জানতাম তাহলে আমি তো আর পুলিশ অফিসারের একবারে তুমি সম্মান পেয়ে সব কিছু ভুলে গেছো। আমি কিন্তু এখন চললাম। আর কান্দো না তুমি সজনী, হবে আরো আন্ধার আমার জীবন রজনী। আর কান্দো না তুমি সজনী, হবে আরো আন্ধার আমার জীবন রজনী। তুমি সজনী আকাশে চাঁদনি হাসি, কত চিঠি থাকো তাই ভরসা বুকে আশা। এ করো ধারায় জীবন নদী, পাল ছেড়ে ভাঙাল যদি। করো ধারায় জীবন নদী, পাল ছেড়ে ভাঙাল যদি। শুধু প্রেমের পাল তুলিয়া বলে যাব দুজনে কুজনে হাসা। বাড়ি চলে যাব দুজনে কুজনে হাসা। দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু দায়টা। ওরে মারে মারে আল্লাহ, ওরে মারে জোরে আল্লাহ, ওরে মারে জোরে আল্লাহ। সত্যি সত্যি চলে হ্যাঁ, আমি অর্জুনের মা। তুমি আমাকে না বললেও তোমার কথা বাবার মুখে, জয়ের মুখে আমি অনেক শুনেছি। মানে অর্জুন, মায়ের চোখে ফাঁকে দিয়ে পালাবার চেষ্টা করছিস? আমার খুব ভীষণ পাগল ছেলে কোথাকার। আচ্ছা, মায়ের কাছে তো লজ্জা কিসের? আমি তো তোর চলার পথে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন এই ঘটনাটা আমার কাছে লুকিয়ে রেখেছিলি? ওর কিন্তু দোষটা নয় মা, দোষটা কিন্তু আমার। তোমার? হ্যাঁ মা, হ্যাঁ। আমি হচ্ছে কায়স্ত্রী, ও ব্রাহ্মণ। আমাদের এই সম্পর্কটা আপনি যদি মেনে না নেন, সেই ভয়ে আমি ওকে কথাটা বলতে বারণ করে দিয়েছি। এত বড় লোকের মেয়ে তুমি, কিন্তু মনটা তোমার এত ছোট কেন মা? হ্যাঁ, সম্বন্ধ করে যদি বিয়ে দিতাম তখন আমি জাত পাতের বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজন দুজনকে ভালোবেসেছো তখন তো ভালোবাসার কোনো জাত নেই মা। মা, অর্জুন, তোর ভালোবাসা যেন চিরকাল সন্দেহ মুক্ত থাকে।
তোর ভালোবাসার বঞ্চনায় কোনোদিন যেন এই মেয়েটা চোখের জল না ফেলে। আজ আমি আসছি সময় অর্জুন পাগল ছেলে কোথাকার? মা, আমার সোনা মনি মা। পাগল ছেলে, আমার একদম পাগল ছেলে। আরে আরে ও তুমি এসেছো? অপু এসো। আরে বৌদি এসো এসো এসো। সময় এসো। তোমার কথা আমি অর্জুনের মুখে অনেক শুনেছি। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলে মনে করে পাগল হয়ে গেছে। মা, অর্জুন ঠাকুরপো আমাদের যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি। আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা চিরকাল অর্জুন ঠাকুরপোর কথা মনে রাখি। আশীর্বাদ করি মা। তুমি পাকা চলে সিঁদুর করো। হ্যাঁ মা, আসুন মায়ের পুজোর সিঁদুর আমি আপনার সিঁথিতেও পরিয়ে দিই। ওরে দুষ্ট ছেলে, ঠাকুমাকে প্রণাম কর। কি করে করব? ঠাকুমা তুই বৃন্দাবন থেকে কেমন করে আমার দিকে চেয়ে রয়েছে? শিশুর চোখ তো ঠিক চিনতে পেরেছে। হ্যাঁ হয়েছে দাদু ভাই, হয়েছে। যেমনি করে তুমি আমাকে প্রণাম করলে ঠিক তেমনি করে তুমি তোমার ঠাকুর মাকে প্রণাম করো। তো ঠাকুমা নেই, তাহলে তো তোমার দাদুর আমার মতোই পোড়া কোপা। তার মানে কাকা বাবু মারা যায়নি, আমার মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। কাকিমার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের ভাগ্যের চেয়ে অনেক মিল। হ্যাঁ মিলিত, মিলিত, খুব মিল এই বাচ্চাটার মুখে। ওরে দাদু ভাই, তুই যদি আমার নাতি হতিস। তো তাই তো ও কাকিমা, ড্রাইভার তাড়াতাড়ি করছে যাওয়ার জন্য। আমরা তাহলে আসি মা। সময় এসো, আবার এসো কিন্তু। আসবো, নিশ্চয়ই আসবো। অপু চল, ঠাকুরপো ভুলে যেও না কিন্তু। তুমিও যেন ভুলে যেও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আয়, আয় আমার সঙ্গে আয়। রবি, ভুল করলে মা, ওর নাম রবি নয়, ওর নাম অপু। ওর নাম রবি নয়, ওর নাম অপু। হ্যাঁ মা, ওর বাবার নাম রবি। কি বললি? কি বলি? কি বলি? তোর বাবার নাম রবি? হ্যাঁ মা, বললাম তো ওর বাবার নাম হচ্ছে রবি ব্যানার্জি। বল রবি বাবার নাম কি? যে পুলিশ অফিসার তোকে অভিনন্দন জানিয়েছিল, তোকে বুকে জড়িয়ে ধরেছিল, তার নাম কি? কিছু মা, তোকে সব কথাই বলেছি, শুধু এই কথাটাই বলা হয়নি। সেই পুলিশ অফিসারের নাম ভুবন ব্যানার্জি। ঈশ্বর, তুমি আমার ভাগ্যেও লিখেছিলে। আমার বুকের ধন, আমার বুকের মানি, আমার বুকের শিওর ফিরে গেল। তাকে আমি ধরে রাখতে পারলাম না। কেন পারলাম না? কেন পারলাম না? কেন কেন কেন? না, কাঁদবো না, না না, কান্না নিয়ে বলে চলবে না। সে যেমন পুলিশ অফিসার হয়েছে, ছেলে ছেলের বউ নাতি নিয়ে সুখের সংসার করছে, সুখের স্বর্গনা করছে, আমিও তাই করব, আমিও তাই করব। সেবাব্রত মুক্তির একমাত্র মেয়ে সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমিও প্রমাণ করে দেব তার চেয়ে আমি কম সুখী নই, আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই। অর্জুন আমার জানো সন্তান নয়। পরিচয় পাঁচটা ডজন ওর সাথে আমার একমাত্র মেয়ে সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। না বাবা, তুমি না আদর্শ শিব, তুমি না বালু, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। সাধনা, কেন তুমি বারবার অর্জুনকে চারো সন্তান বলে বিদ্রোহ করো? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মিলবে না, মানাবে না। বাবা, ঠিক এই মুহূর্তে না তোমাকে সতীর বাবা দুঃখ রাজার মতো মনে হচ্ছে বাবা। জীবনটা কিন্তু কাব্য নয়, কিন্তু ভালোবাসা তো কাব্যের মতোই লিখিত বাবা। কি বলতে চাস তুই?
সতী যেমন তার পিতা দক্ষিণ কত অগ্রাহ্য করে ওই শ্মশান বাটারি শিবের গায়ে বিয়ে করে গলায় দিয়ে তাকে শ্মশানবাসী হয়েছিল। ঠিক আমিও তেমনি আমাদের সব তোমার সুখ ঐশ্বর্য সব কিছুকে তুচ্ছ করে আমি অর্জুনের হাত ধরে তোমার এই 7 বউলার বাড়ি থেকে চলে যাব। তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করে আমাকে তুমি বাধা দিতে পারবে না বাবা। ওরে মা, তুই আমার কথাটা শোন না, একবার অন্তত ভাবার চেষ্টা করে মা। আমি তোর বাবারে বাবা, আমার বয়স হয়েছে মা, বয়স হলে প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে ছেলে হয়ে যায়। তুই আমার মা হয়ে বাবা তোরে মা, তোরে বুড়ো ছেলেটাকে তুই কার কাছে রেখে যাবি না মা? বিশেষ করে মা, তুমি মনে বসে ভাই বড় মা। বাবা আমি তো তোমারই মেয়ে না বাবা, তাই তোমার সব পিঠে আমি একটু একটু করে রক্ত করে নিয়েছি বাবা। কি বললেন? তোমার বাস্তব বুদ্ধি যখন কোনো কাজে আসে না তখন তুমি হৃদয়ে একটু আঘাত করো বাবা, আঘাত করো। আরে মা না, তুই আমার কথাটা অন্তত একবার বোঝার চেষ্টা করে মা। তুই চাইলে অর্জুন চাইতে অনেক ভালো ভোট থেকে আমি তোর বিয়ে দেবো রে বাবা। মেয়েদের জীবনে ভালোবাসার থেকে কিন্তু আর কিছু ভালো থাকতে পারে না বাবা। ভালোবাসাই ভালো, তারা কোনোদিন মেনে নিতে পারে না বাবা, কোনোদিন মেনে নিতে পারে না। তাই আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনকেই ভালোবাসবো। তাই আমি তোমাকে শেষবারের মতো বলে গেলাম, আমি অর্জুনকে ভালোবাসবো না। তোর ভালোবাসা ওই অর্জুনের সাথে তোর বিয়ে হবে না। অর্জুন শত্রু জেনে ওটাকে আমি চাকরি দিয়েছিলাম এই জন্যে, তার হোসেন শক্তি সাহস কাজে লাগিয়ে আমি আমার সামনে ভাবতাম তোরে লাখো লাখো লাখাই করে করতো, কিন্তু আমার সেই বড় ভাবে চাইতে অর্জুন আমার একমাত্র অংশে ইজ্জতের জন্য হাত হারিয়েছে। তার সেই হাতকে আমি যে কাজটা তুমি করতে পারলে না মিস্টার রবি, সেই কাজটা তো আমাকেই করতে হবে। কিন্তু কেন তা করবে? আপনি তাকে চাকরি দেওয়ার পর সে তো আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো কাজ করছে। আমি তাকে ভালো কাজ করার জন্য চাকরি দিইনি মিস্টার রবি। শুধু অর্জুনকে নয়, আপনি আমাদের কাউকে ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ছাড়া কারোর ভালো কথা চিন্তা করেননি। মিস্টার রবি, কথা বলছো, তুমি ভুলে গেছো তোমার কি বাচ্চ জ্ঞান সুপ্ত মনুষ্যত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর। অর্জুনকে কাছে পেয়ে আমার নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে স্যার আপনার কথায়, যাকে আমি নিজের শত্রু বলে ভেবেছিলাম। সেই জন্যে অর্জুন আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আর বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ। যে স্বাদ আমি বাবার জীবনে কোনোদিন পৌঁছে দিতে পারি। মিস্টার রবি ব্যানার্জি, অর্জুন সেই জন্য তোমার বন্ধু হয়ে গেছে তাই না? অর্জুন আমার বন্ধুর মতো নয়, ও আমার ভাইয়ের মতো। আমি তোমাকে শেষ কথা বলি, ওই মতর শব্দটা ভীষণ ভয়ঙ্কর। ওই মতর একদিন পাপের সাপ এসে বিশ্বাসের মুখে চমল মারবে। বুঝতে পারবে সেদিন, যেদিন তোমার এই ভাইয়ের মতো বন্ধুর মতো অর্জুন একদিন তোমার বউয়ের বয়ফ্রেন্ডের মতো হয়ে I mean you are wrong going to Mr. Robi.
সার কথা আমি তোমাকে বলছি, শোনো। তোমার ছবি অঞ্জলির সাথে তোমার ভালো সম্পর্ক নেই, কিন্তু তার যৌবন আছে। যৌবনকে কাছে পেতে চাইবে, খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার বন্ধুর মতো, ভাইয়ের মতো, অর্জুনের স্ত্রীর মতো হয়ে বসে আছে। আমি অকারণে উত্তেজিত হয়ে পড়ছি কেন? মিস্টার গুপ্ত হয়তো ঠিক কথাই বলেছে। আমার চোখে দেখা ঘটনাগুলো তো মিথ্যে নয়। অঞ্জলি আর অর্জুনের সিনেমা চাওয়া, অর্জুনকে অঞ্জলি জোর করে মিষ্টি দেওয়া, মিষ্টি খাইয়ে দেওয়া, আরে না, আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না যে অর্জুনকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সেই অর্জুন আমার এত বড় শত্রু। ভুলে গেলে স্যার, ভুল হয়েছিল কিছুদিন আগে, আজ আমি সংশোধন করে নিলাম। স্যার, তুমি তো অনেক মানুষ খুন করছো, তাই না? আগে করেছিলাম, এখন অনুশোচনার ছুরিকাঘাতে আমি নিজেকেই নিহত। তার মানে তুমি সন্ন্যাসী হয়ে ওই বৃন্দাবনে চলে যাবে বলে ঠিক করেছো? বৃন্দাবন যাবো না, তবে চেতনার জংশনে জীবন গাড়িটা আমি দাঁড় করিয়ে দেবো। তাহলে নির্মল তোমার সম্পর্কে যা রিপোর্ট করেছিল 100% কারেক্ট মিস্টার ব্যানার্জি বাবু। পিঁপড়ের কখন পাখা গজায় জানো? মরবার জন্যই পাখা গজায়, আর পাখা গজালেই পিঁপড়ের মৃত্যু হয়। তবুও সে অন্ধকার গর্ত থেকে আলোয় বেরিয়ে আসতে পারে। পবিত্র কিছুক্ষণের জন্য আলোর বিচরণ করে অন্ধকারের যন্ত্রণা উপলব্ধি করে মিস্টার ব্যানার্জি। আমাকে আমার কথা শেষ করতে দিন। অর্জুন বাবুকে মারার করার কথা স্বপ্নেও ভাববে না, আর আমি আপনাদের আদেশ পালন করলাম না বলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি পিঁপড়ে নই, আরো সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ। মিস্টার ব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি চললাম রিক্সা টানার কাজে। চলতে চলতে মেরে গীত याद তুই চেনো না, আর চেনো না তার রাইট হ্যান্ড এই রবি ব্যানার্জিকে। কোথায় কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? তোমাকে আমি না 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 না, এখন সে কথা পরে হবে। এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? নির্মল, এখন আমি তোমার কথাই ভাবছিলাম। ভাবতেই হবে, মিনিটের কাটা ঘুরলে ঘন্টার কাটা ঘুরতে হয়। থ্যাংক ইউ নির্মল, থ্যাংক ইউ। 7 দিনের মধ্যে অর্জুনকে কথা এখানে শেষ, কাজ এখান থেকে শুরু। তাহলে অর্জুনের মাথাটা আমার মাথা পড়ে থাকবে, আর দেহটা পড়ে থাকবে ওই মানিক তলার গলিতে। বাবুকে বলবেন এবার টাকাটা অনেক বেশি লাগবে, কারণ অর্জুন বাবু ফোন করার জন্য টাকাটা 3 ভাগে ভাগ হবে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাই তাই 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ হচ্ছে আপনার ওই সালা। কোনো কিন্তু নয় স্যার, 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল আপনার বাবা অফিসার জীবন ব্যানার্জি। খুবই বড় বিপন্ন তো হবে, আরো বিপন্ন হবে যখন তোর সাদের অর্জুনকে আমি পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে বোল্ড আউট করে দেবে, তাই না মিস্টার ডার্লিং? তোমার সব কথা না শুনতে পারো
কিছু কিছু কথা আমি শুনতে পেয়েছি। অর্জুন তোমার শত্রু বলেই তো আমার শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো বলবি? মনে মনে তোমাকে স্বামীর আসনে বসিয়ে কত না স্বপ্ন দেখেছি। তোমার জন্য আমি কত অভিনয় করেছি গো, তাকে তুমি জানো? পল্লবী, আমার পল্লবী, তুমি আমাকে তাড়িয়ে দিও না গো। তুমি আমার জীবনে অনেক দামি, তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না গো। আমি যে আর সইতে পারবো না। তোমার ভালোবাসা এমন গুপ্ত পল্লবী, কিন্তু হঠাৎ তুমি আমার হারিয়ে যাওয়ার কথা বললে কেন? অর্জুনকে খুন করার অপরাধে যদি তোমার ফাঁসি হয়। ফাঁসি? হ্যাঁ, তুমি তো আর গুপ্ত বাবুকে জানো না। ধরা পড়ে গেলে সব দোষ যদি তোমার উপরে চাপিয়ে দেয়, তাহলে কি হবে? জানোয়ার অর্জুনকে শেষ করার দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও। আমি কায়দা করে একেবারে ফিনিশ করে দেব। আর যদি তুমি পারো পল্লবী, তাহলে আমি তোমাকে বিয়ে করে আর নতুন করে ঘর বাঁধবো। রবি, চাহু তুঝে রাত দিন जीना नहीं तोड़ू सारी रश्मि तोड़ू सारी रश्मि छोड़ू सारी दुनिया तेरे लिए चाहूं तुझे जीना नहीं तोड़ू सारी रश्मि तोड़ू सारी रश्मि छोड़ू सारी निश्चिंत হলাম পল্লবী, কাজটা ঠিকভাবে করো। বাই। তুমি আজও জানেন না রবি ব্যানার্জি, তুমি আমার কাছে কিভাবে হেরে গেলে। অর্জুন, তুমি জানো না আমি তোমাকে বাঁচানোর জন্য কি নিখুঁত অভিনয় করে গেলাম। আমাকে একটা করে বকুল মাটিতে পড়ে গেল, তা তুমি দেখতেও পেলে না। তুমি দেখতেও পেলে না। আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? তাকে দেখি ভালোবাসি, কিন্তু দিদিমণি সে তো আপনাকে ভালোবাসে না। আরে সে হিসাব বুঝে রেখেছো? ভালোবাসা কি কোনো হিসেব থাকে গোপাল না? পুরোপুরি হিসাব না থাকলে কিছু তো জবাব থাকা উচিত দিদিমণি। ভালোবাসা কি গাড়ি পাল্লা দিয়ে অর্জন করা জিনিস গোপাল না? একতরফা ভালোবাসা সুখের হয় না দিদিমণি। আমার বোন একমাত্র আমার বোন ঠিক আপনার মতো একতরফা ভালোবাসতে গিয়ে সে আত্মহত্যা করে মারা গেছে। দাদা বলে যখন দেখেছো তখন দাদা হিসাবে বলছি, শুনুন শোন বোন, অর্জুন বাবু মিশুকটাকে বিয়ে করবে, কাজেই তাকে বাঁচবার এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে তুই ওই চাকরিটা ছেড়ে দিয়ে তুই চলে যা রে।
আরে বোন থাকবি না। আমার বোন যে ভুল কাজ করে গেছে সে ভুল তুই করিস না রে বোন। 10 টাকা দেবে বোন? আজ আর ফেরত দেবো এ কথা বলবো না রে বোন। এই 10 টাকা দিয়ে আজ আমি মাল খেয়ে আমার জীবনের সমস্ত দুঃখ মুছে যাবো রে বোন। আমার বোনের কথা মুছে যাবো। আমি চলে গেলাম রে বোন। আমার ছোট্ট বোন, বড় আদরে ছোট্ট বোন, আমার ছোট্ট বোন। ভালোবেসেছিল তাই তো আমার দুঃখ গোপালদা এত সহজে বুঝতে পারলো। কিন্তু কিন্তু গোপালদা তুমি না হয় মদ খেয়ে দুঃখ বললে, কিন্তু আমি কি দিয়ে দুঃখ বলবো বলো তো? কি দিয়ে দুঃখ বলবো? যদি আরো কারে দারুণ অভিনয়। অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান। আর অভিনয়ের কথা বলছেন, আমি আপনার সঙ্গে অভিনয় করিনি। আর আমি যদি অভিনয় করতাম তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা আমি করতাম না। বাঁচাবার চেষ্টা? হ্যাঁ অর্জুন, তুমি জানো না গুপ্তায়ন কোম্পানি হেড অফিসে তোমার বিরুদ্ধে কি দারুণ ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? হ্যাঁ, মিস গুপ্তার কাছ থেকে তোমাকে সরিয়ে আনা ষড়যন্ত্র। আর ওই রবি ব্যানার্জির স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমার অবৈধ প্রেমের জড়িয়ে দেওয়ার চক্রান্ত। অর্জুন, যাকে আমি আমার বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি আমার বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমি আমার দাদার মতো মনে করি, আমাকে বাবার লোভে সেই বৌদির সম্পর্কে এত বড় নোংরা কথা বলতে তোমার লজ্জা করলো না? আমি তোমাকে নির্লজ্জের মতো আবার বলছি, শোনো, মিস্টার রবি ব্যানার্জি আর মিস্টার সেবব্রত গুপ্ত তোমাকে খুন করতে চাইছে। তাই বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও। অর্জুন, তুমি পালিয়ে যাও। আমি আবারও হাত জোর করে তোমাকে বলছি, প্লিজ বন্ধ করো তোমার এই অভিনয়। না গো না, আমি অভিনেত্রী নই। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমি প্রাণ দিয়ে তোমাকে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, আমি তোমাকে প্রমাণ করে দেব আমি তোমাকে কোনোদিন কখনো তোমার সাথে আমি অভিনয় করিনি। আমি তোমার সাথে কখনো কোনোদিন অভিনয় করিনি। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাই আসো, তবে তুমি যা চাও তাই যেন পাই। আমি যত দুঃখ পাই
পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। মা এখনই আসবেন আমার সঙ্গে সাধনার বিয়ের ব্যাপারটা মিস্টার গুপ্তের সাথে কথা বলতে। কিন্তু কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না, নারী নাগিনী হয় কখন? নাকটিকে কাছে না পাই, যদি কোনো কারণে তোমার সাথে আমার বিয়ে না হয়। তোমার সাথে আমার বিয়ে হবে। তোমার এতখানি আত্মবিশ্বাস সাধনা? আরে এক্ষুনি তো তোমার মা আসবে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আমার বাবার সাথে। আমি জানিস না, আমি সেই জন্যই অপেক্ষা করছি। এই তুমি কি করে জানলে গো? আরে বাবা, কিছুক্ষণ আগেই মা অফিসে টেলিফোন করেছিলেন, কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। এই শোনো, সব আপনার বিয়ের পর ভাবতে মশাই। এখন থেকে ভাবনায় যদি বিভোর হয়ে যাও তাহলে জয় করবে কি করে? তুমি মনে রাখবে, জয় করতে গেলে ভয় করা কিন্তু তাহলে চলে না। তাই তোমাকে আমার কাছে পেয়ে বারবার কি বলতে ইচ্ছে করে জানো? কি তোমারই পরশে, তোমারই পরশে জীবন তুমি যে আমার চিরআশারায়, তুমি যে আমার চিরআশারায়, তোমারই পরশে জীবন তুমি যে আমার চিরআশারায়, তুমি যে আমার চিরআশারায়। ভয়ের আর এক নাম মৃত্যু। কিন্তু মা, মিস্টার গুপ্ত জান না যে সাধনার সাথে আমার বিয়ে হবে। কিন্তু মিস্টার গুপ্তের স্বাভাবিকা মেয়ে সাধনা তো চায়। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তোরা দুজনে এসে আমার পাশে দাঁড়া। তোদের দুজনকে নিয়ে আমি এক্ষুনি মিস্টার সেবাব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। তারপর তাকে আমি জিজ্ঞেস করবো কেন সে চাইছে না, কেন সে এ বিয়েতে অমর দিচ্ছে। তাকে আমি বলবো বলবো বলবো, নিশ্চয়ই বলবো। পর্বত নিজেই মোহাম্মদের কাছে ধরা দিতে। সাধনার বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত। শোন অর্জুন, এতদিন যে কথাটা গুপ্ত ছিল সে কথা আজ বলছি শোন। ওই মানুষটাই তোর মায়ের ইজ্জত কিনতে চেয়েছিল। হ্যাঁ, ওর জন্যই আমার সংসারটা ভেঙে খান খান হয়ে গেছে। ওই জানোয়ারটার নাম সেবাব্রত গুপ্ত নয়। সেবাব্রত গুপ্ত নয়? সেবা নামে লুকিয়ে থাকা ওই জানোয়ারটার নাম নিখিল গুপ্ত। তুমি ঠিক বলছো। তুই ওই নিখিল গুপ্তের আভিজাত্যের ইজ্জত, অহংকারের ইজ্জত, ওর বংশের ইজ্জত ওই সাধনাকে জোর করে ছিনিয়ে নিয়ে সাধনাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। মিস্টার গুপ্ত, এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম গুলো চেঞ্জ করে দিয়ে তোমার কাছ থেকে তোমার মেয়ের সাথে ছিনিয়ে নিয়ে যাবো। আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব, নিদারুণ প্রতিশোধ। আমাকে ছেড়ে যাবি না রে মা, বিশ্বাস করে পৃথিবীতে না তুই ছাড়া আমার কেউ নেই রে মা। তুমি আমার জন্মদাতা, এই কথা ভাবতে আমার কেন্দ্রা করে কেন্দ্রা। সাধনা করো, সাধনা করো মিস্টার নিখিল গুপ্ত। আজ থেকে তুমি আমার জীবনের চরম সত্য, আমার মায়ের অসম্মানকারী চরম সত্য। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে আমি এই পৃথিবীর মাটিতে কলঙ্কিত করবো না।
পরোয়া করি না বাঁচে যুগের হুজুম খেতে গেলে মাথার উপরে চলেছেন নবী রয়েছে সোনার সদছে প্রার্থনা করো যাকে লেখায় 33 কোটি মুখের রস যেন লেখায় তাদের রক্ত লেখায় তাদের সর্বনাশ। নিখিল গুপ্ত আজ আমি তোমার কাছ থেকে তোমার মেয়ে সাধনা চিনিয়ে নিয়ে গেলাম, এবার যেদিন আসবো সেদিন মুছে দিয়ে যাবো তোমার প্রত্যেক জীবনের এই অশ্লীল শিগগিরই ছুটে আসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এই সঞ্জয়, আমি এসে গেছি স্যার। এতক্ষণ কি করছিলে? ঘুমাচ্ছিলে নাকি? আজ্ঞা হ্যাঁ স্যার, গতকাল নাইট ডিউটি ছিল কিনা থানা ডিউটি অবস্থা ঘুম, ওদিকে খবর শুনে আমার ঘুম উঠে গেছে, আর তুমি কিনা কি হয়েছে স্যার? এই মাত্র মিস্টার গুপ্ত জানালেন অর্জুন নামে ছোকরাটা তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বলেন কি স্যার? মিস্টার গুপ্ত থানায় আসছেন ডায়েরি করতে, যেমন করে হোক ওই কালপেট অর্জুন ভট্টাচার্যকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে তাকে তো অ্যারেস্ট করা দূরের কথা, তার কাজে বাধা দেওয়াটা বেআইনি। আমি শুধু বেআইনি কাজটা করতে যাব কেন? আপনি শুধু বেআইনি কাজ করবেন না, এর জন্য আপনাকে আমি পুরো 10,000 টাকা দেব। যেমন করে হোক ওই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে নিয়ে কিন্তু কোনো কিন্তু করবেন না অনিরুদ্ধ বাবু। সে আমার একমাত্র মেয়ে সাধনাকে জোর করে আমার বাড়ি থেকে কেড়ে নিয়ে গেছে। এইমাত্র আপনার মেয়ে বলে গেল তিনি স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে চলে এসেছে। আমি আপনাকে পুরো 30,000 টাকা দেবো। এই স্বেচ্ছায় কথাটা ডায়েরিতে লিখে দিদি আপনাকে লিখতে হবে, চিন্তায় কিংবা জোরপূর্বক কিংবা কিডন্যাপ করেছে। আপনি কি বলছেন? এবং সেই সঙ্গে আপনি এটাও লিখে দেবেন শুধু একাই অর্জুনকে চিন্তাই করে নিয়ে পুলিশের চাকরি করেন মশাই, পুলিশের আমি অর্জুনকে অন্য আমার সাধনা তরুণ পড়ুকে ওই পবিত্র গন্ডায় করেছে বুঝলাম, তবু কেসটা ওই কেসটা কেমনে আমি আপনাকে 40,000 টাকা দেব। আমি তাই দেবো, কিন্তু কেসটাকে আপনাকে জবাবদিহির সাথে ভুবন বাবুকে বলবেন উনি যেন আমাকে ভালো করে প্রোটেক্ট করেন। চলি আমি ভাবছি স্যার আপনার মেয়েকে কে খুন করবে, এই কথাটাই ডায়েরিতে লিখবো। লিখবেন, তার সঙ্গে এই কথাটাও লিখে দেবেন। আরো জোরালো হয়ে যাবে, বুঝলেন? নিজের মেয়ের ইচ্ছা সম্পর্কে
অনিরুদ্ধ বাবু এ পৃথিবীতে যেন টাকা করেছে টাকার ইজ্জত ছাড়া কোনো কিছুর ইজ্জত বোঝে না তাদের কাছে বউয়ের ইজ্জত এমন কি মায়ের ইজ্জত নিয়ে তারা মাথা ঘামায় না। সঞ্জয় ওই ডায়েরিটা ছিঁড়ে ফেলো। এই গুপ্ত বাবু যা বলে গেলেন সেটা নতুন করে লিখে দাও। আমি এখন জিপটা নিয়ে রাউন্ড দিয়ে আসি। সত্য সেলুকস কি বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল 50,000 টাকা। এদেশে সব পড়ে টাকায়। তাই আমি লিখবো, তুমি যতই চেষ্টা করো অর্জুন, বাঁচতে তুমি পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্র খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য সংযম মরতে নিষেধ ভুলে যাবে। তোমার সাধনার রথের চাকা গ্রাস করে নেবে ওই রাক্ষসী টাকা। তুমি অকালে হারাবে প্রাণ। প্যাসেঞ্জার বন্ধুগণ, ভুবন ব্যানার্জির বাড়ির দিকে এগিয়ে আসছে ঘটনা প্রবাহের রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি দেখতে চান না 14 নম্বর স্টেশনে এখানে কি ঘটনা ঘটে? দেখতে চান না? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অর্জুনের সঙ্গে অঞ্জলির সম্পর্ক নিয়ে সন্দেহ শুরু করেছে। তবু ভুবন বাবু অর্জুনকে নিজের ছেলের মতো ভালোবাসেন। অঞ্জলি বৌদি অর্জুনকে নিজের দেওরের মতো ভালোবাসে। অথচ ওরা কেউই জানে না ওদের সঙ্গে অর্জুনের কিসের সম্পর্ক। তবু কি দুর্নিবার আকর্ষণ অর্জুনের উপর ভুবন বাবুর। অপরিচিত পিতার বুকে পুত্রের জন্য কি নিদারুণ যন্ত্রণা, সেটা নিজের চোখে দেখুন। অর্জুন 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 একদিনে মাটিতে না এলে অর্জুন মনে হয় কতদিন ওকে আমি দেখিনি। বুকের মধ্যে যেন একটা শূন্যতার সৃষ্টি হয়। আমার ছেলের বউ নাতি সবাইকে ভীষণ ভালোবাসে। অর্জুন প্রায় আমাদের বাড়িতে আসে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না একটা অপরিচিত ছেলের জন্য কেন এত মায়া, কিসের এত আকর্ষণ। আমি বলতে পারি বাবা। পাগলি মেয়ে আমার সব বলতে পারে। আচ্ছা বৌমা তুমি বলো তো অর্জুন কতদিন আমার বাড়িতে আসে? 4 দিন। মাত্র 4 দিন, অথচ দেখো কি আশ্চর্য, যেন মনে হয় 4 যুগ আমি তার সঙ্গে দেখা হয়নি। আচ্ছা বৌমা তুমি কি সত্যি করে বলতে পারো আমার কেন এমন হয়? আসলে কি জানেন তো বাবা, অর্জুন ঠাকুরকে আপনার ছোট ছেলে সোমের মতো মনে হয়। তোমাকে আমি কতদিন বলেছি ওই মধু শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওই অভিশপ্ত মধু শব্দটা আমার জীবনের অভিশাপ। অর্জুনকে আমি অর্জুনকে দেখলে মনে মনে দুর্বল হয়ে পড়ে সত্য, কিন্তু তার মধ্যে কোনো মতো শব্দ নেই। মতো কথাটা বললেই বাবা যেন কত রাগ করে ওঠে। যখনই আমি মতো শব্দটা ব্যবহার করেছি তখনই যেন বাবা কেমন হয়ে গেছে। কেন যেটা হয় আমি বুঝতে পারি না। কাকাবাবু অর্জুন, কাকাবাবু কোথায় বৌদি? আমি দেখছিলাম কাকাবাবুকে আমার ভীষণ প্রয়োজন। কাকাবাবু কোথায়? আমি সাধনাকে তার বাড়ি থেকে নিয়ে এসেছি, অবশ্য সাধনা সম্মতি নিয়েই এবং আমার মায়ের ইচ্ছা অনুসারে আমি এই কাজ করেছি। কিন্তু কাকাবাবু কোথায়? আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি বৌদি।
তাই তো আমি ছুটতে ছুটতে কাকা বাবুর কাছে এসেছি সেই দেশদ্রোহী লম্পট নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে। হ্যাঁ, গুপ্তর আড়ালে লুকিয়ে থাকা ওই লোকটাই হলো নিখিল গুপ্ত, যে 21 বছর আগে আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। হ্যাঁ, তাকে আমি অ্যারেস্ট করাবই বৌদি। না না অর্জুন না, প্রমাণ ছাড়া কোনো কাজ তুমি করতে পারো না ঠাকুরপো। প্রমাণ আমি জোগাড় করবই বৌদি, কিন্তু কাকা বাবু যদি আমার কথা না শোনেন তাহলে ওই নিখিল গুপ্তকে কিন্তু আমার হাতেই মরতে হবে, এটা আমার প্রতিজ্ঞা। ঠাকুরপো উত্তেজিত হয়ো না, আমি তোমাকে কয়েকটা কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। তার আগে আপনি আমার একটা কথা শুনুন বৌদি। প্রমাণ আমি জোগাড় করবই, আর তাতেও যদি কাকা বাবু তাকে অ্যারেস্ট না করেন তাহলে আপনি কি আমার হয়ে বলতে পারবেন না যে ওই নিখিল গুপ্তকে শাস্তি দেওয়া উচিত? শাস্তি দেওয়া উচিত, তবে নিখিল গুপ্তকে নয়, এই চরিত্রহীন অর্জুন ভট্টাচ আর চরিত্রহীন অঞ্জলি দেবীকে। সেটা জানোয়ার দাদা বলে যাকে সম্বোধন করেছিস, সেই দাদার বউ অঞ্জলির সঙ্গে প্রেম করতে তো লজ্জা করে না? আর ওই কথা বললে তোমার চেপটা আমি টেনে ছেড়ে দেবো। আমি বেঁচে থাকতে কেউ অর্জুন ঠাকুরপোর গায়ে কাঁটা নজর লাগাতে পারবে না। তাহলে তোকে মরতে হবে কলঙ্কিনী। খবরদার মিস্টার রবি বেড়াচ্ছে, আমার সামনে অঞ্জলি বৌদিকে আর একটা নোংরা কথা বললে তোমার ওই নোংরা মুখটা আমি ভেঙে দেবো, আর তোমার ওই অত্যাচারী হাতটাকে আমি ভেঙে দিয়ে যাবো। 7 দিনের মধ্যে তো লাস্ট হয়ে থাকবে রে বেজর মা। অর্জুন ঠাকুরপোকে তুমি মেরে ফেলো না। তাহলে তুমি কথা দাও, তুমি নিজের মুখে স্বীকার করবে যে অর্জুন চরিত্রহীন। রবি, কার মুখ দিয়ে তুই কি কথা উচ্চারণ করতে চাইছিস? হ্যাঁ, আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনুরোধ ধর্মকে এই কথাটা আমি শুনলাম। অর্জুনকে মিস্টার গুপ্তের মেয়ে সাধুরাকে জোর করে তুলে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করিনি বৌমা, আমি বিশ্বাস করিনি। আমি জানি শুধু চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু অর্জুনের গায়ে কোনো, অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক থাকতে পারে না। তুমি বলো বৌমা, তুমি বলো কি হলো? চুপ করে আছো কেন? বলো। নাহলে সেদিনের সেই ঘটনাটা। হ্যাঁ বলো, থামলে কেন? বলো, তুমি বলো। আচ্ছা বৌমা, তুমি কি বিশ্বাস করো অর্জুন চরিত্রহীন? তুমি কি বিশ্বাস করো অর্জুন মিস্টার সেবন্ত গুপ্তের একমাত্র কন্যা সাধনা গুপ্তকে জোর করে ছিনিয়ে এনেছে? তুমি কি বিশ্বাস করো অর্জুন তার উপর চরিত্র নষ্ট করতে? শুধু সাধনার চরিত্র নষ্ট করতে যায়নি বাবা, অর্জুন ঠাকুরপো সেদিন আমার দিকে হাত বাড়িয়ে তুমি আমাকে কি কথা শোনালে বৌমা? তুমি আমাকে কি কথা শোনালে? অর্জুন, তুমি ভুবন ব্যানার্জির বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছ। তোমার ক্ষমা নেই অর্জুন ভট্টাচ। আজ আমি থানা থেকে ফোর্স নিয়ে গিয়ে তোমার বাড়িতে আমি রেড করবো, তারপর তোমাকে অ্যারেস্ট করে এমন শিক্ষা দেবো যা দেখে সারা হৃদয়পুর থানার মানুষ আতঙ্কে শিউরে উঠবে। অর্জুন ভট্টাচ। যা, এইবার অর্জুন ঠাকুরপো অ্যারেস্ট হয়ে যাবে। অর্জুন সর্বনাশ! অর্জুন অ্যারেস্ট হয়ে গেলে তো ওকে মার্ডার করা যাবে না। এবার নিজের পদে নিজেই পড়ে গেলে তো মিস্টার রবি ব্যানার্জি। চুপ, একদম চুপ। অর্জুন ঠাকুরপোকে যাতে কেউ মার্ডার করতে না পারে, ঠিক সেই কারণে আমি আমার মাথায় সমস্ত কলঙ্কের পশরা তুলে নিলাম, মিস্টার রবি ব্যানার্জি।
জালেই আজকে আমি নিজেই ধরা পড়ে গেলাম। এরপর কি হবে? অর্জুনকে যদি না মানা করতে পারি তাহলে অঞ্জলি বলে, আর অঞ্জলিকে মারার পর আমি পল্লবীকে সেকেন্ড ম্যারেজ করবো। সেকেন্ড সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। তুমি হাসছো? হ্যাঁ, তোমার মুখে পাগলের উপর লাভ শুনে হাসছি। কি বললে? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে ভেবে নিয়েছো, আর যে তোমার নাতি নয় তাকে তুমি নিজের নাতি ভেবে নিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালবার স্বপ্ন দেখছো। দেখছি তো, অনেক স্বপ্ন দেখছি। তোমার সে স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? ঘটনার রেলগাড়ি ভয়ঙ্কর বেগে ছুটে আসছে। তুমি কি জানো সেই রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে একটা দুর্দান্ত এক্সপ্রেস ট্রেন, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনার পর দুর্ঘটনা তো ঘটতেই পারে। সুঘটনার পর দুর্ঘটনা তো ঘটতেই পারে। লাভ হবে তখন তোমার। অর্জুনের সঙ্গে ভুবন ব্যানার্জির পরিচয় হবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। আমি স্ত্রী, পিতা, মাতা, পুত্র, পুত্রবধূ সব এক হয়ে সুখে সংসার করবে, এ তো আমি জানি। বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনেই সত্যকে প্রতিষ্ঠান করবার জন্য তোমার রেলগাড়িটা নিয়ে যাচ্ছে শেষ স্টেশনের দিকে, যে স্টেশনের আর এক নাম স্বর্গ। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গাড়ি আবার ছুটে যাবে, যেখানে গিয়ে থামবে সেই স্টেশনের নাম মা। সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। এ কি হলো? হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব হলো কেন? কেন আমার ভেতর থেকে আর একটা আমি বেরিয়ে এসে আমার সব উল্টো পাল্টো করে দিয়ে গেল। আরতি, মা ভারতী! কি হয়েছে বাবা? অমন করছো কেন? কি হয়েছে? কোথায় অর্জুন? জানি না সে কোথায় গেছে, তবে সাধনা পবিত্রের সঙ্গে ঘরের ভিতরে বসে গল্প করছে। তুই আমার একটা কথা মন দিয়ে শোন মা। কি কথা বাবা? তুই যেন কোনো মতেই দুর্বল হয়ে পড়বি না বাবা, আর সাধনাকে কোনো মতেই সেবাভুক্ত গুরুত্বের কাছে পাঠিয়ে দিবি না বাবা। এটা হলো আমার কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। মানবো মানবো বাবা, তোমার আদেশ আমি মানবো। আমি অর্জুনকে সাবধান করে দেবো, সেজন্য কিছুতেই ওই নিখিল গুপ্তকে ক্ষমা না করে তার পাপের শাস্তিটাকে পেতেই হবে। নিখিল গুপ্ত, তোমাকে জেল খাটতেই হবে। আর আদর্শ পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। ভেতরে আসতে পারে? আসুন। আপনি এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। আপনি আপনি কে? অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। অর্জুন আপনার ছেলে? হ্যাঁ। আপনি অর্জুনের মা? অর্জুনের মা অন্য কোনো মহিলা হবে এটা আপনি ভাবলেন কি করে? আপনার নাম? আমার নাম আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু বাড়ির মেয়ে আমি, স্বামীর নাম মুখে উচ্চারণ করবো কি করে? আই সে। ঠিক আছে, এই নিন কাগজ কলম, আপনি আপনার স্বামীর নামটা লিখে দেন। আমি লেখাপড়া জানি না, আমি অশিক্ষিতা। শুনেছি অর্জুন নাকি শিক্ষিত? হ্যাঁ, অর্জুন বিয়ে পাস।
অশিক্ষিত মায়ের গর্ভে একজন শিক্ষিত ছেলে হয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করতে হয়, তার মতো অশিক্ষিত মায়ের গর্ভে বিদ্যাসাগরের মতো কৃতি সন্তানের জন্ম হয় কি করে? আপনি কিন্তু বেশ বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সোজা প্রশ্ন করুন, আমি সোজা উত্তর দেব। আচ্ছা, আপনার স্বামীকে লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, তিনি একজন শিক্ষিত শয়তান। অলরাইট, শিক্ষিত শয়তানের ছেলে শিক্ষিতই তো এইভাবে শয়তানই হবে। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায়? তিনি অনেকদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়ে গেছে? যদি কিছু মনে না করে তাহলে আমি একটা কথা বলুন। বলুন দারোগা বাবু, বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা কি অদ্ভুত, তার মানে আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী। তাকে আমি 21 বছর আগে একটা মিথ্যা সন্দেহে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। তাকে মিথ্যে সন্দেহ করে একদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার কথা ভাবতে আপনার লজ্জা করে না? ভারতী দেবী, দারোগা বাবু, আপনি কি আপনার জীবনের বিরহের কাহিনীগুলো আমাকে শোনাতে এসেছেন? আমি ইমোশনালি কিছুক্ষণ আমার ব্যক্তিগত জীবনের কথা আপনাকে বলে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। এবার বলুন, আপনার ছেলে অর্জুন এখন? আমি জানি না। আপনি কি জানেন আপনার ছেলে অর্জুন ভট্টাচার্য যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির মালিক মিস্টার সেবব্রত গুপ্তের একমাত্র কন্যা সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে তুলে এনেছে? বলে যান। পবিত্র নামে একজন সমাজ বিরোধী এবং অর্জুন দুজনে মিলে তার উপর বলাৎকার করেছে। বলে যান, বলে যান। অর্জুনকে আমি ভীষণ স্নেহ করতাম। সে আমার বাড়িতে যেত, আমার পুত্রবধূ এবং নাতি সবাইকে ভীষণ ভালোবাসত। আর আপনার আদর্শ অনুসারে অর্জুন সেই সদুপ্রতার সুযোগ নিয়ে সে আমার পুত্রবধূ অঞ্জলির উপর বলাৎকার করে তার ইচ্ছা দিতে চেয়েছিল। আমার বিরুদ্ধে সব অভিযোগ সাজানো ষড়যন্ত্র। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন দারোগা বাবু, আমি আমার মায়ের গায়ে হাত দিয়ে বলছি বিশ্বাস। তোমাকে আমি আরো বিশ্বাস করবো? তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে দেখেছিলাম, তখন আমি জানতাম না তুমি এত বড় অকৃতজ্ঞ বেঈমান। খবরদার দারোগা বাবু, বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবান ছেলের সম্বন্ধে কুৎসিত কথাগুলো আপনি উচ্চারণ করবেন না। আমি জানি অর্জুন আমার নিজের হাতে গড়া ইস্পাত, আর আমি এও জানি চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। আপনার মিথ্যা অহংকার আরতি দেবী। আমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলিকে আমি কোনোদিন অবিশ্বাস করতে পারি। অঞ্জলি আমাকে নিজের মুখে বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি? বলেছে তুমি চরিত্রহীন, তুমি তার ইজ্জত দিতে হাত বাড়িয়েছিলে। বাবা, আমি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছি। অর্জুন ঠাকুরপো সম্পূর্ণ নির্দোষ, অথচ সেবাব্রত গুপ্ত যাতে অর্জুন ঠাকুরপোকে খুন করতে না পারে সেই জন্যই আমি মিথ্যে কথা বলেছি। অর্জুন ঠাকুরপো হাজতে থাকলে সেবাব্রত গুপ্ত অর্জুন ঠাকুরপোর কোনো ক্ষতি করতে পারবে না, আর সেই কারণেই আমি কি স্বপ্ন দেখছি? না দারোগা বাবু, না, স্বপ্ন নয়। আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন। হ্যাঁ, আমি হচ্ছে সাধনা করত লম্বর স্মাগলার ও শিবব্রত গুপ্তের একমাত্র সপাধিকা মেয়ে। তুমি এখানে? অর্জুন আমাকে চোটটি তুলে দিয়ে আসছে। আমি স্বেচ্ছায় সরল অন্তঃকরণে
আমি ব্যভিচার বাবার সংশয় ত্যাগ করি অর্জুনের হাত ধরে এখানে চলে এসেছি। জগদীশ্বর, আমি কোথায়? জগদীশ ভট্টাচার্যের উঠানে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। আমি কিং কর্তব্য বিমূঢ় অসহায় ভুবন ব্যানার্জি। তাকে ঘিরে আছে একাধিক বিশ্বস্ত আপনজন। কে আপনি? আমি অর্জুনের দাদু আর আরতির বাবা, আর অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী আপনি? আজ থেকে 21 বছর আগে এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগের নারকীয় ঘটনা? তাহলে বলুন, ঘুমটার আড়ালে কে আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন? বলুন, সত্যি করে বলুন, কে আপনি? দারোগা বাবু, ঘোমটা খুললে আজকে আপনি আমাকে চিনতে পারবেন। তাহলে দেখুন আমি কে। ভারতী, তুমি? ঈশ্বর, তুমি কে দেখো, পৃথিবীর আসতে সব থেকে সুখী মানুষ আমি আমার ভারতীকে খুঁজে পেয়েছি আমার ছোট ছেলে সোমকে, আমার সোমনাথকে, আমার 21 বছর আগে হারিয়ে যাওয়া আমার সোম। কেন আপনি আমাকে সোম বলতে বলতে আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি তোর বাবার সোম। বাবা! আপনি তাহলে আমার সেই বাবা যে 21 বছর আগে আমার অনাথের মাকে এক রাতে অন্ধকারে তাই 6 মাসের সোমকে সহ আপনি বাড়ি থেকে পার করে দিয়েছিলেন। অর্জুন একটু শান্ত, বাবা একটু শান্ত। না মা না, যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অসম্মান করেছিল সেই বাবাকে আমি বাবা বলে মানি না। মানতে পারি যদি আপনি সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করতে পারেন, যদি 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করিয়ে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়াতে পারেন, বলুন পারবেন? তাহলেই আমি আপনাকে বাবার আসনে বসাবো, আর না হলে সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্ত যে 21 বছর আগে আমার মায়ের ইচ্ছেদের দিকে হাত বাড়িয়েছিল, সেই জানোয়ারের হাত দুটো আমি কেটে নেব, আমি পাঁচ করে ভেঙে দেবো। তারপর সেই শয়তান জানোয়ারের মুখ লক্ষ্য করে চাটে করে ছুড়ে তার মুখটা ঝাঁঝা করে নিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব, বিদায়ের প্রতিশোধ। আমি বাধ্য হবো ওর কাজে বাধা দিতে। বাধা দেবেন? বেমর আস্ফালন নয়, দিগন্ত আচ্ছন্ন সর্বনাশের ঝড় আজকের এই সপ্তাহ অভিযুক্ত আরম্ভের সূত্রেতে হে জীবন, হে যুগ সন্দেহ করে চেতনা, আজকে শক্তি দাও, যোগ বাঞ্ছিত দুর্দ মনীয় শক্তি। চলুন সেই রেখে গুপ্তের বাড়ি, সেখানেই হয়ে যাবে কার শক্তি বেশে, আইন রক্ষাকারী পিতার নাকি মাতৃ পূজার এই সন্তানের? অর্জুন আমার হাতের নাগালে বেরিয়ে গেছে, তোকে আমি গুলি করে মারবো। বেশ করেছি, আমি অর্জুনকে ভালোবাসি, তাই তোমাদের হাত থেকে বাঁচানোর জন্য আমি কায়দা করে অর্জুনকে পুলিশের হাতে তুলে দিয়েছি। অর্জুনকে পুলিশের হাতে তুলে দিয়ে তুই তাকে বাঁচাতে পারবি না রে শয়তানি, ওকে মরতেই হবে। তার আগে আমি তোর চুলের মুঠি ধরে এমনি করে টানতে নিয়ে যাবো আমার অফিসে। তারপর তো যত্ন করে রাখা যৌবনের সঙ্গে দুটুকু কেড়ে নিয়ে একদম শেষ করে দেব। तेरी रश की कमल
मैंने पहले नजर जब नजर से लाई मचाया तेरे शक्ल कमल मैंने पहले नजर जब नजर से लाई मचाया আরো জোরে জোরে হাসুন। দারোগা বাবু অর্জুনকে অ্যারেস্ট করতে পারেনি না, যে কোনো কারণে হোক দারোগা বাবু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। সেই সুযোগে উত্তর বাচ্চা অর্জুন এখান থেকে পালিয়ে গেছে। গুড নিউজ, ভগবান যা করে মঙ্গলের জন্য। তুমি যাও, যেমন করে অর্জুনকে পৃথিবীর বাইরে সরিয়ে দিতে হবে, তাই না স্যার? কি সুন্দরী পল্লবী, বাঁচাতে পারলি তো তোর সাধের অর্জুনকে। পরে খবর পাবি ওই ধাপার মাঠে পড়ে আছে অর্জুনের লাশ। তার আগেই তার বাড়িতে পড়ে থাকবে সেই নিখিল গুপ্তের মৃতদেহ। ধরিত্রীর মতো আমি রথচক্রে তোমার দাস করেছি ও স্বর্গ। তোমার পিস্তল থেকে গুলি আমি অনেক আগেই বার করে দিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা কিন্তু খুব ভালোই করেছে। না হলে আজ হয়তো দাদার হাতে ভাইয়ের বেরিয়ে হতো, আর ছোট ভাইয়ের হাতে মৃত্যু হতো। দাদা দাদা দাদা, আমি তো ছোট ভাই সোমনাথ। তোর মা আমার ভট্টাচার্য আমাদের বাবার নাম এক, আমাদের রক্ত এক। দাদা সোমনাথ, তুই আমার ছোট ভাই। ভাই আমার বুকে আয়, ভাই আমার বুকে আয়। না, আর আগে ওই নিখিল গুপ্তের শাস্তি চাই। নিখিল গুপ্ত? হ্যাঁ, ওই নিখিল গুপ্ত, সেবাব্রত গুপ্তের আড়ালে লুকিয়ে থাকা ওই লোকটাই হলো নিখিল গুপ্ত, যে 21 বছর আগে আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। নিখিল গুপ্ত? বাবার সাথে মায়ের বিচ্ছেদের মূল হচ্ছে ওই নিখিল গুপ্ত। চল ভাই, আমরা দুজনে মিলে শাস্তি দেবো ওই জানোয়ার নিখিল গুপ্তকে। আমি বড়দের সাথে খেলিব, আজকে বড় খেলা। নিশ্চিত বেলা কোনো ভরসা গগন গগন এর বাড়ি ঘরে ঘরে চারিধার ভীষণ রঙ্গে ভরত রঙ্গে ভাষাই ভেলা বাইর ওই চক্র শয়ন করি হারা রাত্রি বেলা বেলা গগনে সাগরে আজি বেটি কল্লোল লেদন্দল 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 আজ চিড়ির মতো হয়ে চারি ভয় রাজ বক্কে বক্কে পড়ছে কত ভাবে বিভোল চক্র চক্রিয়া বাহিরেছে আজ উঠে পাগল লেদন্দল লেদন্দল নিখিল গুপ্ত, এবার তোমার গুপ্ত পরিচয় ফাঁস হয়ে গেছে। অর্জুন আর কর্ণ এক হয়ে গিয়ে তোমাকে শাস্তি দিতে যাচ্ছে। তুমি মরার জন্য প্রস্তুত হও নিখিল গুপ্ত। এই দারোগা ভুবন ব্যানার্জি থাকতে নিখিল গুপ্তকে কেউ হত্যা করতে পারবে না। দারোগা বাবু, নিখিল গুপ্ত যে আপনার চরম শত্রু, এ কথা কি আপনি ভুলে গেছেন? হ্যাঁ, আমি ভুলিনি। আমি জানি নিখিল গুপ্তের মতো ভয়ঙ্কর শত্রু আমার জীবনে আর কেউ নেই, কিন্তু সে শত্রু ব্যক্তি ভুবন ব্যানার্জি। এই আইনের রক্ষক দারোগা ভুবন ব্যানার্জির শত্রু নয়। তাহলে কি নিখিল গুপ্ত শাস্তি পাবে না? নিশ্চয়ই পাবে। তাকে আমি অ্যারেস্ট করে আদালতের সামনে পেশ করব। তারপর সাক্ষ্য প্রমাণ দেখে মহামান্য আদালত তাকে যে শাস্তি দেবে সেই শাস্তি সে মাথা বেঁধে নিতে পারবে না। শাস্তি আমাকে মাথা বেঁধে নিতে হবে না, কারণ কোনো অন্যায় আমি করিনি, কোনো অপরাধ আমি করিনি, কোনো অপরাধের আমার শান্তি নেই। আছে তোমার প্রত্যেকটা অপরাধের সাক্ষী হচ্ছি আমি। ওকে কিছুতেই আপনারা ছাড়াই না দাঁড়াবো। ও হচ্ছে নরকে, ওকে আপনারা কিছুতেই ছাড়বেন না। ওকে শাস্তি দিন, শাস্তি দিন। এসে দর্শক, আপনি
আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। আদালত ছাড়া কেউ আপনাকে শাস্তি দিতে পারবে না। এই ভুবন ব্যানার্জি প্রতীক আর কিছুক্ষণ পর খাবার মাঠে পড়ে থাকবে ওই প্রস্তাব অঞ্চলে। একজন নায়ককে বাঁচাবার জন্য দুইজন নায়িকার কি অপূর্ব সহানুভূতি। তুই হারাম যদি সহায় করে তুই হচ্ছে আমার স্বর্গ থেকে পতনের মূল সাক্ষী। তাই আমার পতনের মূল সাক্ষী, আমার অনেক অপরাধের সাক্ষীকে আমি পৃথিবীর মাটিটাকে সরিয়ে তুমি কি করলে বাবা? তুমি কি করলে? এক্ষুনি কিন্তু পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে বাবা। তুমি পালিয়ে যাও বাবা, তুমি পালিয়ে যাও। কারণ বাবা হয়ে আমি তোমাকে দেখতে পারবো না, পুলিশ তোমাকে শাস্তি দিচ্ছে। যেখানে ইচ্ছে তুমি পালিয়ে যাও। আমি পালিয়ে যাবো? হ্যাঁ, এই দেশ ছেড়ে এই শহর ছেড়ে আমি অনেক দূরে পালিয়ে যাবো। তোমার শান্তিটা আমার হাতে তুলে নিলাম বাবা। চলে যাও তুমি চলে যাও। হ্যাঁ বাবা, হ্যাঁ দেখো বাবা, দেখো প্রেম হেরে গেল কিন্তু জয় হয়ে গেল। জয় আমি তো দাদা, তুই আমার কথা শোন। আমার লোভ হয় আমার লোভ হয়, অন্তত এই মুহূর্তে আমার লোভ হচ্ছে তোমাদের সকলকে নিয়ে আমি আনন্দে উত্তাল হয়ে উঠে। কিন্তু দারোগা ভুবন ব্যানার্জির চরিত্রটা যে গোটা সর্বাঙ্গটা যে আইনের পোশাকে ঢাকা, তাই তো আইন রক্ষক হিসাবে পুত্রের রক্ত লেগেছে তার শাসন দণ্ডে। জীবনের রেলগাড়িটা চলতে এসে চিরকালের জন্য থেমে গেল। পায়ের কাছে যাত্রা চরম তলে। প্যাসেঞ্জার বন্ধুগণ, এই গাড়ি আর যাবে না। আপনার গাড়ির কামরা খালি করে দিন।